বিএনপির অবস্থাটা আমার ভয় লাগে যে এরকম ভাবে ওই যে লাইন ক্রস করে যে তারা নির্বাচন চাচ্ছে, মানে শর্ট ডিজের নির্বাচন চাচ্ছে, এই শর্ট নির্বাচন করতে গিয়ে তারা নিয়ে আবার ভিডান মানে জনগণের গুতানি খাই নিয়ে আবার ক্ষমতা না যাইতে পারে। আমার এই ভয়টা কাজ করে। মির্জা ফখরুল ইসলাম বলছেন যে তারা আন্দোলনে যাবেন। আচ্ছা, তারা তো আন্দোলনে যাবেন, তারা তো ঈদের পরে অনেকবার আন্দোলনে গেছেন। সঞ্চালক মনির ভাই, আমি আপনাকে বলছি, এবং ডাক্তার মনিরুজ্জামান ভাইকে, মনির ভাই আপনারা তো ঈদের পরে কতবার আন্দোলনে গেছিলেন মনে আছে তো আপনাদের? না, ঈদের পরে আন্দোলন, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে যায় না। আমরা হয়তো প্রবাসে আছি, আমরা তো এগুলো ভুলে যাওয়ার আমি সর্বপ্রথম একটা ডায়ালগ বলবো, ছোট্ট করে একটা ডায়ালগ বলবো যে তাড়াতাড়ি নির্বাচন চাওয়ার পরিণতিটা কি হইতে পারে একটা পর্যায়ে গিয়ে। আমরা ওই গ্রামে থাকতে দেখতাম যে অনেক আগে ছোটবেলায় দেখতাম মাঝে মাঝে রাতে ফকির আসতো। মনিরুজ্জামান ভাই আমার কথাগুলো একটু শুনেন দয়া করে। তো রাত্রে ফকির আসতো, আইসা বাত খুঁজতো, থাকার জন্য জায়গা চাইতো, থাকার জন্য। তো বলতো যে ভাই আমাকে একটু থাকার জায়গা দেন। তো এক বাড়িতে গেছি, গিয়ে বলছে যে ভাই আমি একটু আপনাদের এখানে থাকতে আসছি। কিসের জন্য আসছেন? যে এক বেলা খাওয়াইবেন, আজকে রাত্রেটা থাকি, আমি আগামীকাল চলে যাব। তো বলছে না ভাই আমার বাড়িতে থাকা যাবে না। কেন? আমার বাড়িতে মহিলা আছে। তো তো উনি যিনি আসছেন বলছেন যে আমি আপনাদের বাড়িতে একটা রাত থাকবো, আগামীকাল চলে যাবো। তো বাড়িওয়ালা বলছে যে আমার বাড়িতে থাকা যাবে না, আমার বাড়িতে মহিলা আছে। তো উনি নিশ্চিত আবার আরেকটা বাড়িতে যাবেন। তো উনি আরেকটা বাড়িতে যাওয়ার আগে সিদ্ধান্ত নিলেন যে এইভাবে তো আমি বেশ কয়েকটা বাড়িতে বললাম, সবাই বললো যে মহিলা আছে, তাহলে আমি আমার কথাটা একটু ছোট করে ফেলি। এত কথা বলেন যে আমি রাত্রে ঘুমাবো, এই করবো সেই করবো, বলার দরকার নাই। তো উনি আরেক বাড়িতে গেছে, গিয়ে বলছে যে ভাই, বাড়িওয়ালারা ডাক দিছে, গিয়ে বলছে যে ভাই আপনাদের বাড়িতে কি মহিলা আছে? কয় জি আছে। কয় কেন? কয় আমি থাকবো। কয় আমি থাকবো। তো উনি কথাটা ছোট্ট করে মানে বলছে না যে আমি বিপদে পড়ছি, এই সেই বলছি, এগুলো সব না বইলে বলছে যে আমি থাকবো। প্রথম বলছে কি আমি বাড়িতে কি মহিলা আছে? কয় হ বাড়িতে মহিলা আছে। কয় কেন ভাই? কয় আমি থাকবো। তো ওই বাড়িওয়ালা সবার ডাকতেছে, ওই টেবিলে আমাদের মহিলাদের সাথে থাকবে, সবাই এদিকে আসো তো। সে বাড়ির মহিলাদের সাথে থাকতে চায়। কথাটা বুঝছেন নি ভাই? মনির ভাই, এখন বিএনপির অবস্থাটা আমার ভয় লাগে যে এরকম ভাবে ওই যে লাইন ক্রস করে যে তারা নির্বাচন চাচ্ছে, মানে শর্ট ডিজের নির্বাচন চাচ্ছে, এই শর্ট নির্বাচন করতে গিয়ে তারা নিয়ে আবার ভিডান মানে জনগণের গুতানি খাই নিয়ে আবার ক্ষমতা না যাইতে পারে। আমার এই ভয়টা কাজ করে। কারণ নির্বাচনের সরকার পতনের জন্য একা কেউ কাজ করে নাই। সমন্বয়করা যেরকম একা কাজ করে নাই, জামাত যেরকম একা কাজ করে নাই, সকল দলের সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত আন্দোলনের ফসলই হইলো শেখ হাসিনার পতন। তো এখন আমার কথা হলো, হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই যে 16 বছর বিএনপি, জামাত, সর্বদলীয় 14 দল চেষ্টা করে পারে নাই, মানে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে নাই। সেখানে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনকে কেন্দ্র করে যে সফলতার মুখ দেখছে, সেখানে সবচেয়ে বেশি যে ভূমিকা ছিল, সবচেয়ে বেশি যে শহীদ হয়েছে, এরা হলো বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। তো তারাও তো বলছে না, যেখানে খুদ বিএনপির বড় বড় নেতারা বলছেন যে এখানে জামাত শিবিরের সবচেয়ে বেশি ভূমিকা। বাংলাদেশের আপনার বেশিরভাগ বুদ্ধিজীবী ওই যে গোবরজীবী না, যারা বুদ্ধি বুদ্ধি মানে বুদ্ধি গবেষণা করতে করতে ওই যে গোবরজীবী হয়ে গেছেন, এদের কথা বলছি না। সত্যিকার অর্থে যারা দেশকে নিয়ে ভাবে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, যারা দেশকে নিয়ে অ্যানালাইসিস করে, যারা দেশকে বিভিন্ন দেশের কাছে রিপ্রেজেন্টেটিভ করতে চায়, ওই লোকদের কথা বলছি। ওরা বলছে যে এই আন্দোলনে 60 থেকে 70% অথবা 50 থেকে 60% ভূমিকা ছিল শুধুমাত্র জামাত শিবিরের, আর বাকি সব দল মিলে ওইটুকু ভূমিকা ছিল। আমার প্রশ্ন হলো, এতটুকু জামাত শিবিরের এতটুকু করার পরেও তারা ইচ্ছা করলে তাদের যে পজিশন তৈরি হয়েছিল শেখ হাসিনা ভারতে পালাই যাওয়ার পরে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, তারা ইচ্ছা করলে একটা বিপ্লবী সরকার তারা গঠন করতে পারত। আপনি মিশরের দিকে তাকান,
মিশরও কিন্তু ইচ্ছা করলে পারত। মিশরে যেরকম ভাবে করছে ব্রাদারহুড, এইভাবে কিন্তু জামাত ইসলামও ইচ্ছা করলে পারত ছাত্রদেরকে সাথে নিয়ে, এবং ছাত্ররাও সেইভাবে জামাত ইসলাম শিবিরের সাথে একত্রিত ছিল। কিন্তু জামাত ইসলাম অন্যায়ভাবে বা বাই রুডে নির্বাচনে না গিয়ে তারা বলল কি, আপনি দেখেন স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন সহকারী অধ্যাপক আছে, উনার নাম হলো মির্জা গালিব। এই মির্জা গালিব শিবিরের কেন্দ্রের দায়িত্বে ছিলেন। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা মেধাবান ছাত্র ছিলেন। উনি চাচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি অধ্যাপনা করেন, কিন্তু ওনাকে সুযোগ দেওয়া হয় না। কিন্তু উনি এখন সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২-৩টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেটা একটা, এটা হলো অক্সফোর্ড, আর ওইখানে উনি এখন সহকারী অধ্যাপক। তো এখানে উনি একটা টকশোতে এসে বলছেন যে আমরা ১৬ বছর যেহেতু আমাদের দলকে গুছাইতে পারি নাই, দলকে একত্রিত করতে পারি নাই, এবং দলের কাউন্সিল গুলো সঠিকভাবে করতে পারি নাই, এখন যেহেতু একটা সময় আসছে, আমরা আমরা এই ২টা বছর বা ৩টা বছর ডক্টর ইউনূসকে দেই। ইন দি মিন টাইম আমরা আমাদের দলটাকে সংস্কার করি। দেখেন কত সূক্ষ্মভাবে উনি, এবং কত গবেষণামূলক কথা, যে ২টা বছর আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দেই, বা এই বিপ্লবী সরকারকে দেই, অথবা এই বৈষম্য বিরোধী ছাত্রদের সরকারকে দেই, যেটাই বলি তাদেরকে দেই। ইন দি মিন টাইম আমরা আমাদের দলে যে ১৬ বছর কাউন্সিলিং করতে পারলাম না, এই যে আমরা আমাদের দলের ভিতরে ভালো করে কমিটি করতে পারলাম না, বা আমাদের দলের ভিতরে অনেক অরাজকতা তৈরি হচ্ছে, এগুলো আমরা সংশোধন করি, সংস্কার করি। এগুলো সংস্কারের পরে একটা পর্যায়ে যখন আমাদের সংস্কার শেষ হবে, তখন আমাদেরও সংস্কার শেষ, দেশেরও সংস্কার শেষ। এখন আসেন জাতীয় নির্বাচনে। তো উনার যে প্রস্তাবটা, ডক্টর মির্জা গালিবের যে প্রস্তাবটা, এটা আপনি দেখবেন যে বাংলাদেশে যতটা যেই চ্যানেলে উনি গেছেন, কত মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ওইখানে, কত মিলিয়ন লোক দেখছে, এবং প্রত্যেকটি ওইখানে 98% লোক ওনার এই বক্তব্যকে পজিটিভ বলছেন। মাত্র 2 or 3% ওনার বক্তব্যের পেছনে গিয়া কথা মারছেন বা নেগেটিভ বলছেন। আর ওই নেগেটিভ কারা বলছেন? আমাদের এই বিএনপির ভাইয়েরা বলছেন। আমার প্রশ্ন হলো, মনিরুজ্জামান ভাই বলছেন বা ডক্টর মির্জা ফখরুল ইসলাম বলছেন যে তারা আন্দোলনে যাবেন। আচ্ছা, তারা তো আন্দোলনে যাবেন, তারা তো ঈদের পরে অনেকবার আন্দোলনে গেছেন। সঞ্চালক মনির ভাই, আমি আপনাকে বলছি, এবং ডাক্তার মনিরুজ্জামান ভাইকে, মনির ভাই আপনারা তো ঈদের পরে কতবার আন্দোলনে গেছিলেন মনে আছে তো আপনাদের? না, ঈদের পরে আন্দোলন, এইগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে যায় না। আমরা হয়তো প্রবাসে আছি, আমরা তো এগুলো ভুলে যাওয়ার কথা না। ঈদের পরের আন্দোলন করতে গিয়া আপনারা একবার সফল হয়েছেন? সফল হন নাই। তো এবারও ঈদের পরে আন্দোলন করবেন। তো এই আন্দোলনে গিয়ে যদি আমি যেই প্রথম যেই ডায়লগটা বলছিলাম, ওই ডায়লগটার যদি মতো এরকম হয়, মানে আপনারা বাই রোডে ক্রস করতে চান, আর এই ক্রস করতেন গিয়ে যেভাবে সারা বাংলাদেশে বিএনপির ছাত্রদল, যুব দল, তারপরে আপনার শ্রমিক দল, বিভিন্ন দলের যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে চাঁদাবাজ ধরে মার খাচ্ছে, পুলিশরা ধরছে, এবং দল থেকে বহিষ্কার হচ্ছে, তো আমার কেন জানি ভয় লাগে মনির ভাই, যে আমাদের এই বিএনপির অবস্থা নিয়ে পরে ওই যে রাতের পথচারীর মতো হয়ে যায়, যে এই ওই কথা পুরাটা না বললে গিয়ে এমন ভাবে বলছে যে আমি থাকতে চাই, তো বাড়িওয়ালায় পরে তারা দৌড়ান দিছে ঠিক মতলে, বুঝছেননি? তো বাড়িওয়ালার দৌড়ানি খাইয়া পরে বাগছে। তো থাকতে তো আসছিল, থাকতে রেস্ট নিতে আসছিল মুসাফির হয়ে, কিন্তু পরে পিটুনি খাইয়া বাগছে। তো যে এরকম যেন না হয়, যে জনগণ যেন আমাদের বিরুদ্ধে এরকম অ্যাকশনে না যায়, যে আমরা যেন এই একটা পর্যায়ে গিয়া নির্বাচন করতে গিয়া নির্বাচন করেও যেন আমরা এই নির্বাচনে মানে হারার মতো পরিস্থিতি তৈরি না হয়। আমি বলবো ডক্টর ইউনূসকে, উনি যে বলছেন, আমি একটা জিনিস আমি আমি এটা আমার সাথে একমত আমি, যে ডক্টর ইউনূস সাহেবের একটা ডেট ফিক্সড করা দরকার। উনি কিন্তু একটা ডেফিনিট একটা ডেট দিচ্ছেন না নির্বাচনের জন্য। উনি বলছেন বেশ কয়েকবার বলছেন, প্রথম বলছেন 19 জুনে, ঠিক আছে। পরে উনি আবার এসে যখন চাপে পড়লেন, তখন বললেন যে ঠিক আছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এখন আবার উনি পুরোপুরি বললেন যে না, উনি যখন ২-৩টা কাজে ভালো সফলতা অর্জন করলেন,
বেশ কয়েকটা রাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলেন। চীনা চায়না যে গেলেন, এটা সফরটা অত্যন্ত সফল কাম হয়েছে এবং এটা মানে ঐতিহাসিক একটা সফর হয়েছে ওনার। তো এইগুলোর পরে উনি আবার বলেন কি এই জুনের মধ্যে নির্বাচন, কিন্তু জুন হইলেও উনি কিন্তু ডেটটা দেন নাই। তো এই যে উনার ডেটটা দেওয়া, একটা ফিক্সড ডেট দেওয়া আমি উচিত বলে মনে করি, কারণ উনি একটা সর্বাঙ্গীন একটা ইন্টারন্যাশনাল লিডার, উনি একজন ইন্টারন্যাশনাল লিডার। তো ওই হিসাবে আমি মনে করি যে উনি উনার স্বচ্ছতার জায়গা থেকে উনি একটা ডেট দিয়ে দেওয়া দরকার। তো উনি ডেটটা দিলে হবে কি, যে বিএনপি যে নির্বাচনের জন্য ফালাফালি করতেছে, তাদের হয়তো এই ফালাফালিটা বন্ধ হবে, আন্দোলন করবে, এগুলো করবে, এইসব কথাগুলো বন্ধ করবে, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এটা আরেকটা হলো, দেখেন বাংলাদেশের ইতিহাসে এই 50 বছর 55 বছরের ইতিহাসে একজন বাংলাদেশি প্রধানমন্ত্রীকে পৃথিবীর কোন রাষ্ট্র নিয়ে এরকম ধরনের এত বড় ধরনের সফলতা অর্জন আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী করতে পারছে বলে আমার মনে হয় না, যেটা ডক্টর ইউনূস দেখাইছেন। আমি মনে করি ডক্টর ইউনূসকে কিছুটা সময় দিলে, আরো বছরখানেক সময় দিলে একটা দেশের একটা ভৌগোলিক পরিবর্তন আসবে, অর্থনৈতিক পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা আমরা প্রবাস থেকে কামনা করি। দেখেন ডক্টর আসিফ নজরুল সাহেব উনি প্রথম আইসা প্রবাসীদের নিয়ে একটা আলাদা লাউঞ্জ করলেন এয়ারপোর্টে, প্রবাসীদের জন্য উনি অনেক কিছু করবেন। সৌদি আরবে গেলেন প্রবাসীদের দেখার জন্য, উনি একবারে মরুভূমিতে চলে গেলেন। কিন্তু আদতে যেটা রিয়েলিটি, প্রবাসীদের জন্য আসিফ নজরুলটা কি কিছু করছে? এখনো কিন্তু কিছু করতে পারে নাই। তো আমরা মনে করি যে প্রবাসীদের জন্য, প্রবাসীদের লাশটা দেশে নেওয়ার জন্য, প্রবাসীদের পাসপোর্ট ঠিকমতো পাওয়ার জন্য, প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটাধিকার নিশ্চিত করার জন্য দ্বিতীয় পর্যায়ে আসছে, একটু সংক্ষিপ্ত করতে হবে। আমি মনে করি এই পদক্ষেপগুলো তারা নিবেন পর্যায়ক্রমে। তা আমি মনে করি যে বিএনপি এর উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু সময় দেওয়া,